হ্যালো, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আজকে আম ছোট্ট একটা গল্প দিয়েই শুরু করি। সবাই মূলত যারা শুনতেছেন গল্পটা হয়তো জানেন। যেমন রাইট ব্রাদার্স ১৯০৩ সালে উড়ার যে গল্পটা, স্বপ্নটা যে আমাদের উড়তে হবে, সেই ইন্সপিরেশনটা তাদের কাছে আসছে মূলত পাখিদের ওড়া দেখে। তো তারা মূলত ২ ভাই ছিল যারা আ সাইকেল মেকানিক ছিল। তারা সাইকেল ঠিক করত। তো সেই ওড়ার যে ইচ্ছা, আগ্রহ সেখান থেকেই আজকে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি যেটা আমরা বিমানের যে বোয়িং প্লাস অন্যান্য যে কোম্পানিগুলো আছে আমরা আকাশে উড়তে পারি। তো আজকে আপনারা এটলিস্ট এতটুকু বুঝে গেছেন কি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আজকে আমাদের পডকাস্টে। তো পডকাস্ট শুরু করার আগে আমি কিছু জিনিস বলবো অ্যাবাউট বায়ো বাংলা। তো বায়ো বাংলা মূলত আমরা কাজ করি বাংলাদেশের তরুণদের নিয়ে, কাজ করি এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন এবং পলিসি বিষয়গুলো নিয়ে। তো বায়ো বাংলা পডকাস্ট আমরা মূলত বিভিন্ন ধরনের ফিল্ডের এক্সপার্টদেরকে নিয়ে আসি, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আহ, আমরা চেষ্টা করি তাদের অভিজ্ঞতা যাতে করে আমাদের অডিয়েন্স যারা আমাদেরকে শুনে তো তাদের যেন কাজে লাগে, সেটাই আমাদের সার্থকতা। তো আজকে আমাদের গেস্ট হিসেবে আছে তৌকির আহমেদ ভাই। তো তিনি তার পরিচয়টা একটু আগে দিয়ে নিই। তিনি মূলত তার শৈশব কৈশোর বেড়ে ওঠা টাঙ্গাইলে, টাঙ্গাইলের গোপালপুরে। যেমন তিনি পড়াশোনা করেন বিএসসি অনার্স মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর উপর রুয়েটে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। তিনি তারপর যুক্ত হন রবিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে। ইন্টারেস্টিংলি সে পরবর্তীতে শিক্ষকতায় শিফট করে। তিনি শিক্ষকতা শুরু করে আসাদুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীতে তার নিজের প্রতিষ্ঠানে সে ফিরে যায়, রুয়েটে শিক্ষকতায় শিক্ষক হিসেবে যুক্ত হন। তো আমরা গল্পগুলো সবই তার সাথে কথা বলার মাধ্যমে জানবো। তবে তিনি রিসেন্টলি কমপ্লিট করেন মাস্টার্স ইরাসমাস মাস্টার জয়েন্ট ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে। এখন তিনি পিএইচডি করতেছে কানাডার কনকর্ড ইউনিভার্সিটি উইথ দি কোলাবোরেশন অফ দেখা গেছে ম্যাকগ্রেইল এবং ইন্ডাস্ট্রির মাধ্যমে। আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি হুসাইন মাসুম। আজকের পডকাস্ট হলো ফ্রম ফ্লাই টু ফিকশন, ইঞ্জিনিয়ারিং জেট ইঞ্জিন বিয়ারিং ফ্রম রোয়েট টু কানাডা। তো আজকে আমরা জানার চেষ্টা করব ওভারঅল তৌকির ভাইয়ের কিছু ব্যক্তিগত জীবন গবেষণা সাথে আমরা জেট ইঞ্জিন প্লাস এভিয়েশন ইন্ডাস্ট্রির কিছু ইন্টারেস্টিং জিনিস জানার এবং তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা স্বাগতম জানাবো তৌকির আহমেদ ভাইকে। ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে আমি জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে জিনিসটা, তো যেহেতু কানাডাতে আছেন এখন, তো আমরা যখন বাংলাদেশে থাকতাম ইউরোপে আসার আগে, যেটা আমি ইউরোপে আছি, যে স্নো যে একটা ফ্যাসিনেশন তো থাকে না, যে কেউ ইগলু বানাচ্ছে, মানে যেটা হলো হাউস, স্নো দিয়ে হাউস বানাচ্ছে। যেহেতু কানাডাতে প্রচুর এখন ঠান্ডা, আইস কার্ভিং বা ইগলু বানানো হয় কিনা, বাট কিরকম জীবনটা কিরকম কানাডাতে? আচ্ছা, আপনার বিষয়টা আসলে অনেক ইন্টারেস্টিং। আমি যখন ফার্স্টে হাই স্টাডি করতে হচ্ছে ইউকে তে যাই, তখন আমি হচ্ছে উইন্টারে রেগুলার ওয়েট করতাম কবে স্নো হবে, কারণ আসলে আমাদের বাংলাদেশিদের জন্য আমরা গরম প্রধান রাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য স্নো হিসাবে দেখা হয়ে ওঠে না। তো আমি যখন ফার্স্ট ইউকে তে যাই, তো খুবই ছোট আকারে স্নোফল হয়েছিল ওই টাইমে। ওইভাবে স্নো পাওয়ার সৌভাগ্য হয়নি আমার সময়টা। আমি জানি না, আমি ফেব্রুয়ারি পর্যন্ত ছিলাম, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি একটা সেমিস্টার আমার ইরাসমাস মাস্টার্স প্রোগ্রামের জন্য। আনফরচুনেটলি আমি যখন স্লোভেনিয়াতে যাই, স্লোভেনিয়া গিয়ে তখন স্নো পাই, কিন্তু ওই একদিনই পেয়েছিলাম। আর পর্তুগালে ছিলাম হচ্ছে আমার লাস্ট ইয়ারে, সেখানে কোনো স্নোফল হয় না, একদম বাংলাদেশের মতো ওয়েদার, খুবই চমৎকার ওয়েদার।
আর কানাডাতে এসে স্নো এখানে খুবই রেগুলার একটা ব্যাপার। উইন্টার একদম নভেম্বর থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, প্রথম প্রথম স্নো দেখতে ভালোই লেগেছে। ভার্সিটিতে যাওয়া আসার সময় রেগুলারই অনেক ছবি উঠাতাম, রাস্তাঘাটে সবকিছু ভালো লাগতো। বাট এখন যেহেতু আপনি তো জানেনই যে একটা জিনিস রেগুলার দেখতে দেখতে সেটা খুবই ইউজুয়াল হয়ে যায়। তো হ্যাঁ, স্নো নিয়ে অনেক হচ্ছে ফান করা হয়েছে, বাট স্নোবল বানানো এটা এখনো হয়ে ওঠেনি। সামনে যেহেতু এখানে আছি, একটা লম্বা সময় হবে আর কি। হ্যাঁ, আশা করি এই এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে। তো ওভারঅল যে আবহাওয়ার যে ব্যাপারটা, অ্যাডাপ্টেশনের ব্যাপারটা, যেহেতু আপনার মোটামুটি একটা বাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে পড়াশোনার বহির্বিশ্বে, ইউরোপ, কানাডা সবকিছু মিলিয়ে, তো অ্যাডাপ্টেশনের যেমন আবহাওয়াগত খাদ্য, খাদ্যের যে একটা ব্যাপার, তো এগুলা আপনার কাছে মানে অভিজ্ঞতাটা কেমন ছিল? পার্সোনালি আমার কাছে খুব একটা সমস্যা হয়নি, কারণ হচ্ছে আমি এসএসসি পরীক্ষার পর থেকেই বাসার বাইরে ছিলাম। আমি হচ্ছে ঢাকাতে যখন ইন্টার পড়তে যাই নটরডেমে, সেখানে আমি হোস্টেলে থাকতাম এবং রুয়েটে যাওয়ার পর থেকে আমি হলে থাকি। এবং তারপর থেকে যত জায়গাতে গিয়েছি আমার লাইফটা কাইন্ড অফ, আমি অনেক সময় মানে ফান করে বলি যে যাযাবরের মতো। তো বিভিন্ন জায়গাতে জব সুইচ করা, একবার রাজশাহী থেকে আবার ঢাকায় যাওয়া, ঢাকা থেকে আবার রাজশাহীতে ফিরে আসা, সেই রাজশাহী থেকে ইংল্যান্ড, সেখান থেকে স্লোভেনিয়া, পর্তুগাল এবং কানাডা। আমার এই জন্য খাপ খাওয়াতে খুব একটা প্রবলেম হয়নি আল্লাহর রহমতে। কিন্তু হ্যাঁ, অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ নতুন একটা এনভায়রনমেন্ট, কালচারে যাওয়া, এবং কারণ হচ্ছে আমরা আহ, আমরা আমাদের রেগুলার হচ্ছে ফুড হ্যাবিটে ভাতের সঙ্গে খুবই বেশি অভ্যস্ত, কিন্তু ইউরোপে যাওয়ার পরে একমাত্র যদি ঘরে রান্না করা না হতো, আমাদের স্পাইসি খাবারগুলো আসলে খুব একটা খাওয়ার সুযোগটা কম থাকে। স্পেশালি আমি স্লোভেনিয়াতে গিয়েছি যখন, ওখানে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ব্রেডের উপর ডিপেন্ডেন্ট। তো পর্তুগালের একই ঘটনা, বাট হ্যাঁ, আমাদের বাংলাদেশের মতো খাবার নেই, বাট আমি খেতে পেরেছি। বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়ে যখন হালাল খাবারের একটা রেস্ট্রিকশন ছিল, পাইনি, তখন হয়তো বা ভেজিটেরিয়ান থেকেছি কয়েকদিন। তো বার্গার সবকিছুই হচ্ছে সবজি খেয়েছি। বাট হ্যাঁ, এটা 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 একটা ফান, এটা হচ্ছে লাইফের একটা পার্ট, একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। যেহেতু আপনার চাকরির সুবাদে ঢাকা রাজশাহী মানে এক এক ধরনের একটা যাতায়াতের একটা ব্যাপার ছিল, তো তো আসলে আমার মনে হয় যেটা হলো ইরাসমাসে, যেটা আফটার 6 মান্থ মানে আপনাকে নতুন দেশে মুভ করতে হয়, এটা মনে হয় যে সবাইকে অ্যাডাপ্টিবিলিটির যে ব্যাপারটা থাকে এটা অনেকটা আহ করে দেয়, মানে অনেকটা থাকে না, অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় মানুষের যারা স্পেশাল এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো করে। তো এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আপনার ইরাসমাসের যে জার্নিটা ছিল, ইরাসমাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, তো সেটা কেমন ছিল ওভারঅল যদি? আমাকে যদি এখন পর্যন্ত মানে আমার অপিনিয়ন চাওয়া হয়, আমি বলবো আমার লাইফের বেস্ট 2টা বছর। কারণ হচ্ছে ওইখানে আসার পরে আমি এমন সুন্দর একটা গ্রুপ পেয়েছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে গ্র্যাড লাইফে, সেটা মাস্টার্স পিএইচডি হোক, একটা ভালো গ্রুপ পাওয়া বা কমিউনিটি পাওয়া সেটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার, সবাই এটা পায় না। তো আমি, যদিও আমার গ্রুপটা মাল্টিন্যাশনাল ছিল, বাট সবাই অনেক বেশি হেল্পফুল ছিল আর কি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এবং একদম নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো থেকে শুরু করে অনেক ধরনের সাহায্য সহযোগিতা আমি ওদের কাছ থেকে পেয়েছি। এবং আমার আমার কালচারের সঙ্গে ওদের কালচারাল এক্সচেঞ্জ, এই বিষয়গুলো, তারপর রাত জেগে আড্ডা দেওয়া, পড়াশোনার পাশাপাশি সারাদিন হচ্ছে লাইব্রেরিতে পড়াশোনা করা ইউনিভার্সিটি গুলোর, এবং হচ্ছে রাতের বেলা আড্ডা দেওয়া, বাসায় খাবার রান্না করা। আমি ছিলাম, আমার মেক্সিকান ফ্রেন্ড ছিল, ব্রাজিলিয়ান ফ্রেন্ড ছিল, সবার সঙ্গে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জের একটা বিষয়, এটা খুবই ইন্টারেস্টিং ছিল। তো আমি খুবই এনজয় করেছি আর কি। যদিও পড়াশোনা কিছুটা ক্ষেত্রে চ্যালেঞ্জিং ছিল, তারপরেও আমি বলবো যে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। একটা মজার একটা ব্যাপার, আমি জিনিসটা খেয়াল করি বাংলাদেশের প্রেক্ষাপটে, যারা ইঞ্জিনিয়ার মূলত, তাই না, তো তারা তারা কিন্তু তুলনামূলক ভাবে যারা দেখা গেছে লাইফ সায়েন্স প্লাস পিওর ন্যাচারাল সায়েন্সের যারা থাকে তাদের থেকে কম ফার্দার হায়ার স্টাডিজে যায়। কারণ আমার মনে হয় না যে ইঞ্জিনিয়ারিং এ স্টাডি গুলো ওরকম মানে একাডেমিয়াতে না গেলে ওইরকম মানে দরকার হয়। আমার মনে হয় যেটা যে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে ইন্ডাস্ট্রিতে। তো এই জিনিসটা আপনার কাছে আসলে আহ ইঞ্জিনিয়ারিং মানে প্রফেশনাল লাইফ থেকে আপনার একাডেমিয়াতে আসার যে ব্যাপারটা, এটা কিভাবে ঘটলো? এটা কি একটা প্রি প্ল্যান একটা ইয়ে ছিল, নাকি মানে র্যান্ডমলি ঘটে গেছে যে আমি একাডেমিতে যাব, দেন হায়ার স্টাডিজ করব? মানে এই গল্পটা কিরকম ছিল আপনার ক্ষেত্রে? আচ্ছা, এখন দুটো আসলে দুই ধরনের ফ্লেভার। একাডেমিয়ার এক ধরনের ফ্লেভার, আর হচ্ছে আপনার অন্যান্য টাইপের জবগুলো একটু অন্য প্যাটার্নের হয় নর্মালি। তো
আমার ইচ্ছা ছিল যে আমি যদি একাডেমিয়াতে আমার মেইন ফোকাস, বাট আমার কর্পোরেট ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স নেওয়ার একটা প্ল্যান ছিল অনেক আগে থেকেই। সো এটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে জবে অ্যাপ্লাই করি, এবং আমি আমার ফার্স্ট ইন্ডাস্ট্রি জব দিয়ে আমার শুরু হয় বেসিক্যালি। সো সেইখানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ডেডলাইন ফিল করার অনেক বড় একটা প্রেশার থাকে, বাট এটা এট দ্য এন্ড অফ দ্য ডে অনেক বড় একটা লার্নিং হয় যে না, আমি খুব দ্রুত একটা কাজ করছি, এবং একটা প্রজেক্টে যদি আমি কন্ট্রিবিউট করতে চাই সেখানে একটা ফিক্সড টাইম লাইনের মধ্যে অনেক বড় একটা কাজ করতে হবে, যেটা আমি এখন বুঝতে পারছি। আমার পিএইচডি তে হচ্ছে আমি যে প্রজেক্টে কাজ করছি সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির সঙ্গে, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার। তো প্রত্যেকটা প্রজেক্ট ইন্ডাস্ট্রি হচ্ছে যেসব প্রজেক্ট অফার করে ইউনিভার্সিটি গুলোর সঙ্গে হচ্ছে কাজ করে। যদিও আমরা একাডেমিয়াতে এখানে কাজ করি, বাট অনেকটা ক্ষেত্রে ধাঁচটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসের মতোই। কারণ হচ্ছে ওরা যেরকম হচ্ছে গ্যান্ট চার্ট ধরে ধরে একটা প্রজেক্ট কমপ্লিশন ডিপার্টমেন্ট ওয়াইজ জিনিসগুলো হচ্ছে মেনটেন করে, তো আমাদের ইউনিভার্সিটি লেভেল থেকেও জিনিসগুলো করতে হয়। সো আমার মনে হয় যে ডিফারেন্স আছে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার মিলও আছে, যে আমরা একাডেমিয়াতেও কত দ্রুত একটা কাজ করতে পারি, কত দ্রুত ইনোভেশন করতে পারি, সেটা হচ্ছে আমরা পাবলিশ করতে পারি। সো এই ধরনের একটা প্যাটার্ন হচ্ছে দুই জায়গাতেই হচ্ছে লক্ষ্য করা যায়। এ- আর এ- এই আরেকটা বিষয়, এই 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 জিনিসটা কি বাংলাদেশের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একই রকম, যে যারা টিচিং এ থাকে তাদের একটা বাস্ট একটা অপরচুনিটি থাকে ইন্ডাস্ট্রি এবং একাডেমিতে একত্রে কাজ করার, ইভেন এটাকে এক্সপ্লোর করার কি সেই ব্যাপারটা থাকে কিনা, যেটা ইউরোপে আপনি এখন যেটা এক্সপ্লোর করতেছেন, নাকি এটা আচ্ছা, ডিফারেন্স বাংলাদেশের ক্ষেত্রে? বাংলাদেশে হচ্ছে 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 না এমন না, হচ্ছে, কিন্তু আমাদের আসলে আমাদের জায়গা থেকে আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। সো বিদেশের ইন্ডাস্ট্রি গুলো ওদের হচ্ছে আর&ডি ডিপার্টমেন্ট হচ্ছে ইউনিভার্সিটি গুলোর সঙ্গে হচ্ছে সবসময় কাজ করে। আমাদের দেশেও কালচারটা একটা সময় এতটা বেশি ছিল না, বাট রিসেন্টলি হচ্ছে। আমি যতদূর জানি যে স্পেশালি অন্য ফিল্ডের খবর আমি এতটা জানি না, বাট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো হচ্ছে বিভিন্ন সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করছে। তো এটা খুব একটা ভালো দিক। আর আসলে ইঞ্জিনিয়ারিং এ তো অনেক ধরনের কাজ আছে, যেমন সিমুলেশন বেস বা এক্সপেরিমেন্টাল বেস। সো এক্সপেরিমেন্টাল বেস কাজ কাজ হচ্ছে যারা করে, স্পেশালি তাদের ক্ষেত্রে হচ্ছে কোম্পানির একদম বিগ স্কেলের প্রোডাকশন সাইট গুলোতে কিভাবে কাজ হয়, এবং সেগুলোর সঙ্গে ইউনিভার্সিটি আমাদের যে ল্যাবের ফ্যাসিলিটি সেগুলো কতটুকু হচ্ছে আমরা হচ্ছে একই ধরনের কাজ করতে পারছি। সো দেশে একটা সময় ছিল না, বাট ফরচুনেটলি এখন হচ্ছে। আশা করি সামনে আরো যখন হচ্ছে ইমপ্রুভমেন্ট আসবে ইন্ডাস্ট্রি গুলোতে, আপনি তো জানেন এখন ইন্ডাস্ট্রি 4 এবং হচ্ছে আরো অ্যাডভান্সড হচ্ছে যত ধরনের ইকুইপমেন্ট মেশিনারি সবকিছু নিয়ে কাজ হচ্ছে। সো আমার মনে হয় যদি বাংলাদেশে এই কোলাবোরেশনটা আরো আরো বাড়ানো যায়, এখানে শিক্ষকদের একাধারে যেমন লাভ হবে, যেমন হচ্ছে কোম্পানি থেকে ফান্ড নিয়ে আসা এবং ছাত্রদেরকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া, বা কোম্পানিতে আমরা হচ্ছে কোম্পানিতে যে ধরনের কাজগুলো দেখি ওগুলা স্মল স্কেলে হচ্ছে ইউনিভার্সিটিতে করার একটা সুযোগ থাকবে সেই ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে ছাত্রদের জন্য সব থেকে যেটা বেনিফিট হবে, তারা একদম প্র্যাকটিক্যাল বেস কাজগুলো হচ্ছে ব্যাচেলর থেকে শুরু করতে পারবে, যেটা আমি এখানে দেখতেছি। তো এখানে যেটা হয় যে আন্ডার গ্রেড লেভেলের ছাত্ররাই হচ্ছে বিভিন্ন শিক্ষকদের সঙ্গে ল্যাবে কাজ করছে ইন্টার্ন হিসেবে। সো সেক্ষেত্রে তারা একদম হচ্ছে বেসিক থেকে ইন্ডাস্ট্রিতে কি প্যাটার্নের কাজ হচ্ছে সেগুলোর একটা ফিল পায়। তো আমি একটা বাংলাদেশে এখন হচ্ছে, সামনে আরো বেশি হবে হোপফুলি হচ্ছে ইউনিভার্সিটি। তো আরেকটা ব্যাপার যেটা আমরা মানে ইদানিং খুবই কনসার্ন বাংলাদেশের ক্ষেত্রে, সেটা একটা ভয়াবহ, আমি বলবো যে ব্যাধিতেও হয়তো বা পরিণত হয়ে যাচ্ছে। তো সেটা অনেকটাই রকম যে শিক্ষার মান। তো কথা বললেই বাংলাদেশের প্রেক্ষাপটে যে শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থা এবং রিসার্চ ফান্ডিং এবং অপরচুনিটিস এর যে ব্যাপারটা, তো সেটা আপনার মনে হয় কতটুকু আসলে ফ্রেন্ডলি বাংলাদেশের যারা শিক্ষকতা পেশায় আছে, বা আর&ডি বেসড যে সাবজেক্ট গুলোতে যারা প্রফেশনালি কাজ করতেছে তাদের জন্য, আপনি যদি একটু কম্পেয়ার করেন, যেহেতু আপনি এখন কানাডাতে আছেন, কানাডার সাথে যদি কম্পেয়ার করেন আপনি স্পেসিফিক আপনার ফিল্ডে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। না, আহ
ওকে, একটু হয়তোবা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমরা ফিক্স করব। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তৌকির ভাই, এখন কি শুনতে পাচ্ছেন? ওকে। হ্যাঁ, হ্যালো, আপনি একটু মাইকটা যদি একটু করেন, আমার মনে হয় হেডফোনটা কানেক্ট। হ্যালো, তৌকির ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, তৌকির ভাই। আহ, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছেন? না, না, আমার মনে হয় আপনার হেডফোনটা আপনার রিমুভ করতে হবে। হেডফোনটা রিমুভ করলে মনে হয় ঠিক হয়ে যাবে। আর আপনি মিউট করা মনে হচ্ছে। ও আচ্ছা, এখন আমি শুনতে ওকে, পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হেডফোনে হয়তোবা একটু সমস্যা ছিল। সরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ওকে, ইটস অলরাইট। তো আমরা যে 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 নিশটাতে ছিলাম সেটা হলো আলটিমেট, যেহেতু আপনি অলরেডি এখন একটা ইন্ডাস্ট্রিয়াল বেস একটা প্রজেক্টে কাজ করতেছেন, আপনার রিসার্চে প্লাস এগুলোতে আমরা জাস্ট একটু পরেই আসবো, এই কোশ্চেন দুই একটার পরে। তো আপনি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট এখন কানাডাতে করতেছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি এখন কম্পেয়ার করেন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে এখন একটা মানে বলা যায় এডুকেশন কোয়ালিটি, এডুকেশনের জন্য আর&ডি বেস যে সাবজেক্ট গুলো আছে, এগুলোতে মানে একটা সবাই দাবি করে যে ওইরকম কিছু হচ্ছে না, হওয়ার মতো মানে যে ব্যাপারগুলো সেগুলো মানে ওইরকম ভাবে আমরা দেখতে পাই না, ভিজুয়ালাইজ না। তো আপনার কাছে এটা কি মনে হয়, আসলে আমরা আসলে কোন পর্যায়ে আছি অ্যাজ এ ন্যাশন হিসাবে, ইন টার্ম অফ আর&ডি এবং দেখা গেছে যে টেকনোলজি ডেভেলপমেন্ট? আচ্ছা, আপনি যদি ডেভেলপিং যতগুলো কান্ট্রি আছে সেগুলোর কথা চিন্তা করেন, আমি বলবো এখন পর্যন্ত বাংলাদেশ রিসার্চ সেক্টরে বেশ ভালো করেছে। কারণ হচ্ছে আমি এখানে আসার পরে যা দেখেছি যে আপনি ধরেন যদি ইউরোপের কথাই চিন্তা করেন, ইস্ট ইউরোপিয়ান সাইড থেকে যেসব স্টুডেন্ট আসে, অথবা হচ্ছে ইভেন ল্যাটিন আমেরিকার অনেকগুলো কান্ট্রি আছে বা আফ্রিকান কান্ট্রিগুলো আছে, আপনি যদি ওদের সঙ্গে আমাদের রিসার্চের কম্পারিজন করেন, আমি বলবো এখন পর্যন্ত অনেক ভালো অবস্থায় আছি আমরা। কারণ আপনি এখন যদি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোর, আমি জানি যে সব সব ধরনের ডিপার্টমেন্টে এগুলো হচ্ছে, আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, এখন অনেক ধরনের রিসার্চ হচ্ছে, এবং ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলে অনেক ভালো ভালো জার্নালে, Q1 এবং হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে তাদের হচ্ছে যত কাজগুলো হচ্ছে এই করছে, পাবলিশ করছে। সো সেই হিসাবে আমি যদি এখন বলি যে হ্যাঁ, আমরা রিসার্চে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছি। তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রির কোলাবোরেশন, আমি একটু আগে যেটা বললাম যে আমাদের সিস্টেম যেহেতু আমলাতান্ত্রিক, অনেক বিষয় আছে, তারপর হচ্ছে আমাদের রাইট, সো আমাদের একটা সিস্টেমের মধ্য দিয়ে, হ্যাঁ, অবশ্যই। এখানে যেটা হয় হচ্ছে কোম্পানিগুলোর সঙ্গে যখন ইউনিভার্সিটির কাজ হয়, কোম্পানিগুলোর হাতেও যেরকম প্রচুর ফান্ড থাকে এবং ইউনিভার্সিটিতে অনেক ভালো ল্যাব ফ্যাসিলিটিস আছে বলেই তারা কিন্তু এখানে ফান্ডটা হচ্ছে দিয়ে থাকে, ঠিক আছে? সো আমরা এখন ইমপ্রুভ করছি ডে বাই ডে। আমি আশা করছি সেই দিন আর বেশি দূরে নয়, কোম্পানিগুলো তাদের আর&ডি কাজের জন্য অনেক বেশিভাবে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির উপরে ডিপেন্ডেন্ট হবে। বাট হ্যাঁ, একটু সময় দিতে হবে এটা হচ্ছে বিষয়।
সেটা অবশ্যই আমরাও চাই বাংলাদেশ গবেষণা এবং টেকনোলজি ডেভেলপমেন্টে ভালো করুক। এখন চলে যাব আপনার গবেষণায়। আলটিমেট যেহেতু এখন আপনি গবেষণা করতেছেন ফ্লাইট ইঞ্জিন জেট, স্পেশালি আহ যেহেতু আমার ফিল্ড এটা না, তবে আমি চেষ্টা করব কিছু টার্মিনোলজি যেটা একেবারে সিম্পলিফাই করার জন্য, এবং সেটা আপনার মাধ্যমেই করার চেষ্টা করব। যেহেতু অনেকেই যারা অডিয়েন্স আছে, আলটিমেট সায়েন্টিফিক টার্মিনোলজি গুলা হয়তো বা তাদের কাছে কমপ্লিকেটেড মনে হবে, তো আমি চেষ্টা করব এই জিনিসগুলোকে আপনার মাধ্যমে ক্লিয়ার করার জন্য তাদের কাছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি একটা এয়ারবাস ইন্ডাস্ট্রিতে আছেন, তো সেই ক্ষেত্রে ফ্লাইট ইঞ্জিনের যে নিয়ে কাজ করতেছেন, বেয়ারিং, তো এই জিনিসটা আসলে যদি আপনি সিম্পলিফাই করে মানুষকে বলতে চান, তাহলে আসলে এটার গুরুত্বটা কি, এটা নিয়ে কেন কাজ করতেছেন, এটার মানে ওভারঅল ইম্প্যাক্টটা কি, মানে এই ইভেন এই ফিল্ডে কাজ করার আগ্রহটা কোথা থেকে আসলো? যেহেতু আপনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তো অন্য অন্য অনেক ফিল্ডে যাওয়া যেত তাই না, ইন্ডাস্ট্রিয়াল, বাট আপনি কেন বিমান ইন্ডাস্ট্রিতে আসলেন? আচ্ছা, এখন আহ, আপনি যদি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অন্যান্য ইঞ্জিনিয়ারদের কাছে যান, আপনি তাদের ইন্টারেস্টের কথা যদি জানতে চান, আমার মনে হয় অনেক ছাত্রছাত্রী তাদের আগ্রহ দেখাবে যদি তারা এরোস্পেস ফিল্ডে কাজ করতে পারে। কারণ প্লেনে উঠা, আকাশে ওরা, এটা সবারই এক ধরনের স্বপ্ন। হ্যাঁ, সো প্লেনের কোনো একটা পার্টস নিয়ে কাজ করতে পারা বা প্লেনের কোনো একটা সাইডের ইমপ্রুভমেন্ট করতে পারা, এটা আসলে আমি বলবো এটা অনেক ভালো একটা সুযোগ। হ্যাঁ, সো আমি যখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি, ফর এক্সাম্পল সিস্টেম ইঞ্জিনিয়ারিং দিয়েও কিন্তু অ্যারোস্পেস ফিল্ডে খুব ভালো ধরনের কন্ট্রিবিউশন রাখা সম্ভব। কারণ হচ্ছে এই প্রত্যেকটা বিমানের অনেকগুলো পার্টস, সো হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে হচ্ছে প্রোডাকশন লাইন থেকে শুরু করে সিস্টেমেটিক্যালি সবকিছু কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অনেক ভালো জানে। ওকে, সো আমি যখন মাস্টার্সে আসি, এটা কাইন্ড অফ বলতে পারেন একটা ব্লেন্ড অনেকগুলো ডিপার্টমেন্টের। সো এটা মেকানিক্যাল, ম্যাটেরিয়াল সায়েন্স, তারপর ইন্ডাস্ট্রিয়ালেরও কিছু অংশ আছে এখানে, এবং কেমিস্ট্রি, অনেকগুলো ফিল্ড হচ্ছে এখানে একসঙ্গে মার্চ করা। হ্যাঁ, সো যেটা হচ্ছে বিষয় যে একটা প্লেনের যখন একটা পার্টস ম্যানুফ্যাকচার করা হয়, সেই পার্টসে যেরকম ইলেকট্রিক্যাল, তারপর কম্পিউটার সায়েন্স, মেকানিক্যালের নলেজও লাগে, আবার হচ্ছে বেসিক যে সায়েন্স ডিপার্টমেন্ট গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, সেখানকারও কিন্তু অনেক ভালো ধরনের হচ্ছে নলেজ সেখানে অ্যাপ্লাই করতে হয়। সো আমি যখন ট্রাইপোলজি পড়তে আসি, তখন আমি হচ্ছে বাইক চেইন নিয়ে হচ্ছে একটা আমার যে মাস্টার্সের থিসিস, ওটাতে বাইক চেইনের একটা অংশের উপর হচ্ছে কাজ করেছিলাম, কোটিং ডেভেলপমেন্ট নিয়ে। ইউরোপে হচ্ছে বাই চেন জিনিসটা কি আসলে, মানে বাইক চেইন, হুম, যে চেইনটা বাইকের মধ্যে ঘুরে। হ্যাঁ, ওকে ওকে তো সেই ওকে। চেইনের ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে আমি কাজ করেছি। হুম, সো এটার একটা ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমি যখন পর্তুগালে যাই, পর্তুগাল হচ্ছে ইউরোপে বাইসাইকেল ম্যানুফ্যাকচারারদের মধ্যে টপ 3, এক্সাক্ট র্যাঙ্কিংটা আমি জানি না। সো আপনি যেহেতু ইউরোপে আছেন, SRAM নামের একটা কোম্পানি আছে, SRAM, যারা বাইসাইকেল ম্যানুফ্যাকচারার। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানার চেষ্টা করবো এখানে, যেহেতু আপনি বাইক নিয়ে আসলেন, সাইকেলের যে ব্যাপারটা, ইভেন রাইট ব্রাদার্স তারাও কিন্তু সাইকেল মেকানিক ছিল, তো এরকম কি কোনো মানে এরোপ্লেনের সাথে সাইকেলের কি এরকম মানে না না, কোনো মিল আছে যে? টু বি অনেস্ট আমার কাজে ওই ধরনের কোনো লিংক নাই। ওকে। তবে হ্যাঁ, এখানে যেহেতু ইন্ডাস্ট্রি প্রবলেম বেসড কাজগুলো হয়, সো আমি যখন পর্তুগালে যাই, ইন্ডাস্ট্রি বেসড একটা প্রজেক্ট ছিল যেটার মধ্যে আমি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম। সো আমি বাইসাইকেলের চেইন ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে এই জন্য কাজ করেছি। সো এখানে একটা বিষয় হচ্ছে, ওরা এমন ধরনের কিছু ম্যাটেরিয়াল সেখানে ইউজ হয় যেটার প্রোডাকশন থেকে শুরু করে এমপ্লয়ীদের জন্য মানে মোটেও ভালো না। সো এটা যেহেতু এনভায়রনমেন্ট, আপনার পুরো ইকোলজিতে একটা এফেক্ট আর কি ফেলে। সো তারা ট্রাই করছে যে কিভাবে বাইক চেইনের ম্যাটেরিয়াল গুলো হচ্ছে চেঞ্জ করে ডেভেলপ করা যায়। সো এখানে অনেক ধরনের ইকুইপমেন্টস ইনভলভড, প্রোডাকশন মেথড ইনভলভড, তারপর হচ্ছে পুরো লাইনে কিভাবে হচ্ছে কাজগুলো ফাংশনিং হবে সেগুলো ইনভলভ। সো এই টোটাল সিস্টেমের হচ্ছে কাজ মিলে সেখানে ইরাসমাসের মাস্টার্সের পার্টিকুলার একটা অংশে এরা হচ্ছে ফান্ডিং দিয়েছে ইন্ডাস্ট্রিয়া। সো আমি সেইটারই একটা পার্ট ছিলাম, এবং ইন্টারেস্টিংলি আমি একটা নতুন ম্যাটেরিয়াল হচ্ছে সেখানে ইন্ট্রোডিউস, এবং সেটা হচ্ছে এখন কোম্পানি পর্যন্ত যায়নি, বাট এখনো হচ্ছে যেহেতু কয়েকটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, সেখানে আছে।
সো আমি যখন মাস্টার্স করছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে ফিল্ডগুলো ইন্টারেস্টিং, যে অটোমোবাইল, বাইসাইকেল, স্পেস সায়েন্স সব জায়গাতে আসলে ট্রাইবোলজি, আমি যে ফিল্ডে মাস্টার্স করেছি সেটার একটা ইমপ্লিকেশন আছে। সো সেখান থেকে আমার থট যে না, হচ্ছে অ্যারোস্পেসে কাজ করলে কেমন হয়। সো ওইভাবে একটা অপরচুনিটি হচ্ছে, যেহেতু আমি দেখলাম যে এখানে আছে, যেখানে এখন পড়াশোনা করছি কানাডাতে, সো আমি সেখানে অ্যাপ্লাই করলাম। তো আল্লাহর মতে সেখানে হয়ে গিয়েছে। এবং এইখানে অ্যারোস্পেসের যদি বিষয়টা আমি বলতে চাই, সারা ওয়ার্ল্ডে আমেরিকার ওয়াশিংটন, ফ্রান্সের একটা শহর আছে, আমার ঠিক নামটা খেয়াল নাই, টুলুস, আমি যদি একটু টুলুস, এক্স্যাক্টলি টুলুস, টুলুস, তারপরে কানাডার মন্ট্রিয়াল, এই 4-5টা শহর হচ্ছে সারা ওয়ার্ল্ডের হচ্ছে অ্যারোস্পেসের হাব আপনি বলতে পারেন। স্পেশালি নর্থ আমেরিকান সাইডে বম্বার্ডিয়ার, প্র্যাট এন্ড হুইটনি, যারা বড় বড় হচ্ছে বিজনেস এয়ারক্রাফট প্লাস হচ্ছে ইকোনমিক এয়ারক্রাফট, হ্যাঁ বিভিন্ন ধরনের এয়ারক্রাফট এরা বানায়। সো এরা প্রতিনিয়ত ইঞ্জিনের ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইঞ্জিনেরই হচ্ছে হাজারটা পার্ট নিয়ে এরা হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে কাজ করছে, রিসার্চ করছে। সো সেই বিভিন্ন প্রজেক্ট এরা আবার হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে। সো আমার কাজ হচ্ছে, আপনি যখন মানে আমি যদি একদম সহজ ভাষায় বলতে চাই, প্লেনে ইঞ্জিনের পাশে যদি আপনি বসেন, যে ফ্যানটা ঘুরে পাখা, সেই পাখা একটা শ্যাফটের সঙ্গে অ্যাটাচড। সো সেই শ্যাফটের মধ্যে আবার একটা বিয়ারিং আছে, জার্নাল বিয়ারিং যাকে বলে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অনেক সহজে রিলেট করতে পারবে। সো এখানে শ্যাফটটা হচ্ছে ঘুরছে এবং বিয়ারিং এর সঙ্গে শ্যাফটের ফ্রিকশন হচ্ছে, এবং এই বিয়ারিং এর ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালটা ইউজ হয় সেটা আবার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। সো আমি প্র্যাট এন্ড হুইটনির সঙ্গে কাজ করছি। প্র্যাট এন্ড হুইটনি এখন এটার উপরেই কাজ করছে যে কত দ্রুত খুবই একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে এটাকে রিপ্লেস করা যায়। সো আমি এখন ওইটার জন্য বিভিন্ন ধরনের নিউ মেথড নিয়ে কাজ করছি, কিভাবে নিউ মেথড অ্যাপ্লাই করে আমি নিউ কোনো অ্যালয় অথবা কোনো একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করতে পারি যেটা কিনা এনভায়রনমেন্টের জন্য ভালো হবে এবং প্লেনের ইঞ্জিনের ফাংশনিং এ অনেক বেশি এফেক্টিভ হবে। সো জিনিসটা ইন্টারেস্টিং, বাট জিনিসটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চারও, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারিং মেথড নিয়ে কাজ করতে হচ্ছে, এবং পিএইচডি যেহেতু একটা ইনোভেশনের জিনিস, আপনাকে সেখানে ইউনিক কিছু করতে হবে। সো আমি এখন সেটার জন্য কাজ করছি। দেখা যাক 4 বছর পরে আমি ভালো কিছু করতে পারি কিনা। আমরা আশা রাখি ভালো কিছু হবে, ভালো কোনো ইনোভেশন নিয়ে আসবে আপনার গবেষণা। তবে আরেকটা জিনিস যেটা আমরা জানার চেষ্টা করব সেটা হলো যে জেট ইঞ্জিন, তো এটা কি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ দি দেখা গেছে প্লেনের, নাকি আরো অন্য কোনো কিছু আছে? যেহেতু আপনি কাজ করতেছেন স্পেসিফিক বিয়ারিং, যেটা হলো আপনি যেটা বলছেন শিফটের সাথে আহ থাকে, তো এই ইঞ্জিনের মধ্যে আসলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি প্লেনের? আচ্ছা, ইঞ্জিনের মধ্যে অনেক স্পেশাল পার্টস আছে, যেমন বিয়ারিং একটা পার্ট, অ্যারোসিল আছে, বিয়ারিং এর সঙ্গে শ্যাফট এবং এর মাঝামাঝি পার্টগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সিল ইউজ করা হয়। সো সেই সিলের মধ্যে ফ্রিকশন হয়, সেগুলো হচ্ছে ট্রাইবোলজি, আমি যে ফিল্ডে কাজ করি সেখানে। আবার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাব্রেডেবল ম্যাটেরিয়াল নিয়েও কাজ করা হয় বিভিন্ন পার্টে। ধরেন ইঞ্জিনের ভেতরে যখন সবকিছু চলে, সেই ভেতরে যখন কম্বাশন হয়, কম্বাশন টেম্পারেচারটা অনেক বেশি হাই থাকে, রাইট? সো সেখানে কিন্তু ম্যাটেরিয়ালগুলো খুব দ্রুত ডিগ্রেড হয়ে যায় হাই টেম্পারেচারের সঙ্গে সঙ্গে। সো একটা প্লেন আপনি চিন্তা করেন যে নর্মাল সেন্সে, যে ইভেন আই থিঙ্ক নিউজিল্যান্ড থেকে ইউএস এর একটা ফ্লাইট আছে যেটা কিনা 17-18 ঘন্টা। সো এটা কন্টিনিউয়াসলি হচ্ছে ইঞ্জিনটা চলতেছে এবং টেম্পারেচার এখানে খুবই হাই। সো এখানে এমন ধরনের ম্যাটেরিয়াল টেকনোলজি ডেভেলপ করতে হবে, কারণ হচ্ছে যাতে আবার আটলান্টিকের মাঝখানে গিয়ে সেটা ক্র্যাশ না করে। ম্যাটেরিয়ালটা ডিগ্রেড হয়ে গেলে সেটার ইম্প্যাক্ট আবার কন্টিনিউয়াসলি হচ্ছে অন্যান্য পার্টসগুলোর উপর পড়বে। তো এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল খুবই নিখুঁতভাবে হচ্ছে ডিজাইন করতে হয় এবং খুবই ল্যাবে কয়েক লেভেলের হচ্ছে টেস্টিং, তারপরে অ্যাপ্রুভাল পেয়ে তারপর সেগুলো হচ্ছে মেইন যে পার্ট সেখানে যায়। সো আপনি যদি বলতে চান এরোস্পেসের প্রত্যেকটা পার্টি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে হিউম্যান লাইফের একটা বিষয় আছে এবং খুবই ছোট একটা ভুল খুবই বড় একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। তো এই কাজগুলো যখনই আমরা করি আমাদেরকে হচ্ছে লক্ষ্য রাখতে হয় যে প্রত্যেকটা ইনভেস্টিগেশন, প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক যাতে হচ্ছে আপ টু দি মার্ক হয়, এখানে এররের কোনো চান্স নাই। সো অনেক বেশি সতর্ক হয়ে কাজ করতে হয়।
আর ইঞ্জিনের যে ব্যাপারটা বললেন যে দুর্ঘটনার, ওটা আমরা আসবো। কিছু দুর্ঘটনাও যেহেতু তথ্য আমাদের দেখা যাচ্ছে কালেক্ট করা হয়েছে, সেই ব্যাপারগুলোতেও আমরা জানার চেষ্টা করবো। তার আগে আরেকটা জিনিস যেটা আমরা জানবো, সেটা হলো যে রোটেশনের যে ব্যাপারটা, বিমানের যে ইঞ্জিনের যে পাখা, যেটা মানে ইন জেনারেল যদি বলি, সেটা মানে আমাদের চোখে সেটা পাখা, হয়তো বা আপনাদের ওটা স্পেসিফিক টার্মিনোলজি থাকতে পারে। সেটা যে ঘূর্ণন গতি, সেটা দেখাচ্ছে যে পার মিনিটে 10,000 আরএমপি, মানে 1 মিনিটে সেটা এইভাবে করতেছে। টেম্পারেচারটাও যেটা বলতেছে 300 ডিগ্রি সেলসিয়াস, অলমোস্ট হিউজ। তো সেই ক্ষেত্রে আপনার এই ওভারঅল জিনিসটা আপনার দেখা গেছে যখন আমরা একটা নির্দিষ্ট আবহাওয়ার স্তরগুলো আমরা একটা থেকে আরেকটায় যাই, সেই ক্ষেত্রে এই ব্যালেন্সটা কিভাবে আসলে তৈরি হয়? যে এটা কি মানে কোনো স্পেসিফিক টেকনোলজি বা এরকম, বা আপনার কাজের সাথে এটার কোনো সম্পৃক্ততা আছে কিনা, যে আপনি এখন যে কাজটা করতেছেন? আচ্ছা, হ্যাঁ, এটা সম্পৃক্ততা আছে। কারণ হচ্ছে এখানে আসলে আমি যে ফিল্ডে কাজ করি, এখানে এনভায়রনমেন্টাল ব্যারিয়ার ম্যাটেরিয়াল নামের একটা ফিল্ডই আছে। সেখানে হচ্ছে আপনার ধরেন আটলান্টিকের উপরে আমি মন্ট্রিয়াল থেকে ফ্লাই করলাম, এখানে পুরো স্নো। বাট আমি যখন হচ্ছে আফ্রিকার উপরে বা মধ্যপ্রাচ্যে গেলাম, তখন খুবই গরম। সো বিভিন্ন লেভেলের হচ্ছে এনভায়রনমেন্টটা হচ্ছে সাস্টেইন করতে হয়। সো হ্যাঁ, অফকোর্স এই ক্ষেত্রে ম্যাটেরিয়ালগুলো এমনভাবে ডিজাইন করতে হয় যাতে হচ্ছে বিভিন্ন লেভেলটাকেই খুব সুন্দরভাবে এরা হচ্ছে পাস করতে পারে। সো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্টিং মেথড হচ্ছে আমাদের ল্যাবে ফার্স্টে সেগুলো রান করা হয়। তারপর সেই ল্যাবের স্টেজটা পার হয়ে তারপর কোম্পানি লেভেলে যায়, ওদের জার্নাল বিয়ারিং বা বিভিন্ন ধরনের টেস্ট রিগ আছে বিভিন্ন পার্টসের জন্য বেসিক্যালি। সো ওরা সেইখানে টেস্ট করে, সেখানে টেস্ট রান যদি পাস করে, তারপর ম্যাসিভ আকারে যে প্রোডাকশন সেখানে যায়। সো হ্যাঁ, এই ধরনের কাজ আমি ডিরেক্টলি ইনভলভ না এই ধরনের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টে, বাট আমার ল্যাব থেকে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন পার্টের ম্যাটেরিয়ালের কাজ হচ্ছে এখন কাজের মধ্যে ইনভলভ আছে। আর যদি যেহেতু ম্যাটেরিয়ালস এর কথা বলবেন, তো সেই ক্ষেত্রে বডিটা একটা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়, যেটা একটা টেম্পারেচার মেনটেন করার একটা ব্যাপার, প্লাস হলো প্রেসারের। তো ইঞ্জিনেও সেই ক্ষেত্রে কি ধরনের ম্যাটেরিয়ালস আসলে ইউজ করা হয়, সেইগুলা কিরকম বা কোথায় থেকে সোর্স করে, যদি একটু মানে আলটিমেট বলি যে ইন টার্ম অফ বিজনেস ওয়াইজ আমরা এগুলো জানতে চাই। আচ্ছা, তো এটা আসলে একটা বিশাল চেইন। কারণ হচ্ছে আমি যে ফিল্ডে কাজ করছি এখন, আমার কাজ যদিও প্যাটার্ন হুইটনির সঙ্গে, বাট এট দ্য সেম টাইম বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্লাস ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রি, তাদের সঙ্গে আমাদের কাজ করতে হয়, রেগুলার বেসে মিটিং করতে হয় তাদের, এবং আমাদের রিকোয়ারমেন্টস, আমাদের মেশিনের সঙ্গে তাদের ম্যাটেরিয়ালসের ফিট সবকিছু হচ্ছে আমাদের জাস্টিফাই করে তারপর কাজ করতে হয়। এই যে আপনার আগে আমাকে যেটা হচ্ছে জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশে আমরা যদি পার্সপেক্টিভে চিন্তা করি, এতগুলো কোম্পানিকে একসঙ্গে করে ইউনিভার্সিটিকে হচ্ছে লিঙ্ক করা, এটা আসলে বেশ টাফ এখন পর্যন্ত আমি যদি বলতে চাই। কিন্তু এখানে যেহেতু এখানে মন্ট্রিয়ালে অনেক ধরনের ইন্ডাস্ট্রি একই শহরের মধ্যে আছে, সো এই ধরনের একসঙ্গে কাজ করাটা ক্ষেত্রে ওরা এই জিনিসটা পারতেছে, আমরা কেন পারতেছি না? মানে এটার মেইন ব্যারিয়ারটা কোথায়? এটার মেইন ব্যারিয়ার আমি যদি বলতে চাই, সিস্টেম। তবে হ্যাঁ, আমি 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 বলেছি এখন চেঞ্জ হচ্ছে। আপনি যদি এখন লক্ষ্য করেন, এখন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এবং ইঞ্জিনিয়ারিং প্লাস সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, তারা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছে। আপনি যদি এখন একটু লক্ষ্য রাখেন, সেটা হচ্ছে গত 10 বছরের সঙ্গে যদি আপনি জিনিসটা দেখেন, কম্পারিজন করেন, এখন সেটা অনেক বেশি আগের থেকে আমি বলবো। ইভেন আমি জানি না, রুয়েটে আমি যখন পড়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে একটা ইন্টার্নশিপ থাকে। সো সেখানে তার প্রোডাকশন ফিল্ডে গিয়ে একদম কাগজে কলমে কাজ হচ্ছে দেখতে পাচ্ছে, এবং থার্ড ইয়ারে সেটা হয়ে থাকে। সেখান থেকে তারা নলেজ নিয়ে ফোর্থ ইয়ারে তারা থিসিস করতে পারে, যে তারা যদি ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রবলেম ফিগার আউট করতে পারে, সেই প্রবলেমটা নিয়ে তারা কাজ করতে পারে। সেই ক্ষেত্রে তারা ইন্ডাস্ট্রিকে যদি নক দেয় এবং ইন্ডাস্ট্রিও যদি ইন্টারেস্টেড থাকে, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি তাদেরকে অনেক ধরনের হেল্প হচ্ছে করে অনেক সময়। সো আমি বলবো না যে এটা আসলে টাফ না হচ্ছে, বাট হ্যাঁ, এতটা ম্যাসিভ স্কেলে হয়তো হচ্ছে না। জি। আর আর আরেকটা ব্যাপার যেটা খুবই ইন্টারেস্টিং, যেহেতু এখন যুদ্ধ চলতেছে সারা দুনিয়াব্যাপী, এভিয়েশন ইন্ডাস্ট্রির একটা মানে ব্যাপক গুরুত্ব এখানে রয়ে গেছে। যেমন জেট ইঞ্জিন গুলা, ফায়ার ফাইটার। তো আমরা যে নর্মাল এভিয়েশন যে বিমানগুলো দেখি, এগুলা আর যুদ্ধ বিমানের মধ্যে কি ওরকম কোনো ইঞ্জিনের মধ্যে কি তফাৎ আছে, নাকি ইন জেনারেল সেম?
অনেক যেহেতু আমার যতটুকু মনে হয় বিভিন্ন যুদ্ধ টাইপের, বিমান অনেক স্পিডে চলে ইয়ার হ্যাঁ, থেকে নর্মালি। বিভিন্ন ধরনের এয়ারক্রাফটের ক্ষেত্রে ইঞ্জিনের প্যাটার্নটাও ডিফারেন্ট, ঠিক আছে? মানে ওকে। ইঞ্জিনের অবশ্যই তাদের সক্ষমতা একরকম না, কারণ হচ্ছে একটা বিজনেস ওরিয়েন্টেড প্লেনের জন্য যেভাবে ইঞ্জিনের এফিসিয়েন্সি ডিফাইন করা হয়, একটা আপনি যদি যুদ্ধের ক্ষেত্রে চিন্তা করেন যুদ্ধ বিমান, সেটা কিন্তু না, কারণ সেটা অনেক বেশি স্পিড এবং অনেক 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 ধরনের সক্ষমতা থাকতে হয় সেটা। তো সেটা ডিজাইনটা ওইভাবে করতে হয়। যেমন আমি এখানে কাজ যেহেতু করি আমেরিকার বিভিন্ন ধরনের যেগুলো প্লেনগুলো যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা হয়, মিসাইল সিস্টেম সবকিছুর সঙ্গে কিন্তু কাজ হয়। সো জিনিসটা এমন না যে শুধুমাত্র আমরা যে যে ধরনের প্লেনগুলোতে ট্রাভেল করি আহ, শুধুমাত্র ওইগুলোর না, সব ধরনের প্লেনের ক্ষেত্রে হচ্ছে কাজ করা হয়। তবে হ্যাঁ, এখানে কিছুটা হচ্ছে জিনিস আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকগুলো প্রজেক্টে আবার রেস্ট্রিকশন থাকে, যে যদি এখানকার লোকাল না হয় সেক্ষেত্রে তারা সেসব ওইসবে অংশগ্রহণ করতে পারে না ওইসব প্রজেক্টে। সো এই ধরনের কিছু রেস্ট্রিকশন আছে, এটা অ্যাজ ইউজুয়াল, এটা আমার মনে হয় না শুধুমাত্র মানে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে, এটা অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে আছে আমি যতদূর জানি। আহ, রহস্যজনক কিছু তথ্য পাওয়া যায়, যেটা হলো যে আমেরিকা অন্য দেশে গিয়ে তাদের বিমান বা হেলিকপ্টার জিনিসটা আমরা আসবো, বাট ওইখান থেকে তারা আবার চলে আসতেছে। তো ওভারঅল একটা অবজেক্ট ট্র্যাকিং করার ক্ষেত্রে দেখা গেছে কিন্তু ফ্রিকোয়েন্সি, টেম্পারেচার, ওভারঅল অনেক কিছু কেপিআই ম্যাট্রিক, যেটা হলো এই করে আর কি জিনিসগুলা নির্ধারণ করা হয়। সেই ক্ষেত্রে আহ যদি কেউ দেখা গেছে যে এরকম টেকনোলজি ডেভেলপ করতে চাই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, যেটা ট্র্যাক করতে পারবে না, যেহেতু অলরেডি মনে হয় এক্সিস্ট করে, তো আপনার এই ব্যাপারে কি কোনো ইয়ে আছে নাকি? দেখা গেছে কিউরিওসিটি থেকে আসলে এটা জানার জন্য জিনিসটা বিষয়ে আপনার কোশ্চেন করা আর কি। হ্যাঁ, অবশ্যই সেগুলো নিয়েও কাজ হচ্ছে, কারণ হচ্ছে আপনি তো জানেন এখানে হচ্ছে রিসার্চে অনেক ফান্ডিং, সো এরা প্রতিনিয়ত কাজ করছে টেকনোলজি ডেভেলপমেন্ট নিয়ে। ইভেন ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেও এইগুলো অনেক ধরনের প্রেশার থাকে, কম্পিটিশন থাকে আপনি বলতে পারেন, যে কে কার আগে অনেক বেশি হাই এফিসিয়েন্সি জেট ইঞ্জিন বানাতে পারবে, বা অনেক আই মিন হাই র্যাঙ্ক ইঞ্জিন হচ্ছে করতে পারবে, বিল করতে পারবে। সো কাজ প্রতিনিয়তই হচ্ছে, আমেরিকা, কানাডা, ইউরোপ সব জায়গাতেই হচ্ছে। তবে হ্যাঁ, অনেক ধরনের ইনফরমেশন যেগুলো আমরা হচ্ছে মিডিয়াতে দেখি সেগুলো হচ্ছে অনেক সময় সত্য, অনেক সময় মিথ্যা। বাট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা নর্মালি ওরা ওদের মধ্যেই রাখে, ঠিক আছে? কারণ আপনি তো জানেন যে যুদ্ধের ক্ষেত্রে এমন এমন ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয় যেগুলো মানুষ কখনো আগে কল্পনাই করতে পারতো না, যে এই ধরনের নতুন নতুন জিনিস সেখানে থাকে। সো এরা এখনো কাজ করে যাচ্ছে এয়ারক্রাফটের ক্ষেত্রে, ইভেন এয়ারক্রাফটের সঙ্গে আবার অনেক অনেক কিছু ইনভলভ এখানে। হ্যাঁ, সো সেগুলোরও হচ্ছে এরা একই সঙ্গে ম্যানুফ্যাকচার করে। মানে এটা কি কনফিডেন্সিয়াল থাকে? যেমন আমার একটা অভিজ্ঞতা ছিল, আমি যখন প্যারিসে কাজ করি বায়োটেক ইন্ডাস্ট্রিতে, তো সেই ক্ষেত্রে কিছু কনফিডেন্সিয়াল কিছু প্রজেক্ট থাকে, যেটা অনেক ক্ষেত্রে ন্যাশনালিটির একটা ব্যাপার থাকে, প্লাস হলো কিছু সিকিউরিটি ইস্যু থাকে। তো এই ধরনের কোনো কিছু মানে ওরা কি যে কোনো টেকনোলজি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার রাখে কিনা? অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি যদি আপনি বলেন, এখানে অনেক বেশি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়। ইভেন আমি যদিও এখানকার লোকাল না, বাট নেটিভ না, বাট আমি যে প্রজেক্টে কাজ করছি, আমি সেই প্রজেক্টের কাজ চাইলেও কোনো জার্নালে পাবলিশ করতে পারি না, আমার পিএইচডির কাজ। সো সেখানে একটা কোম্পানির অ্যাপ্রুভালেরও দরকার হয়। সো এখানে আমি যে কাজগুলো করছি সব কাজ হচ্ছে পাবলিশ আমি যখন চাচ্ছি আমার পিএইচডি টাইমে, সেই ক্ষেত্রে হচ্ছে করা সম্ভব না, কারণ ওদের কাছ থেকে আমরা যেসব স্যাম্পল পাচ্ছি, বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি, ডেটা পাচ্ছি, যেগুলো আমরা হচ্ছে কখনো শেয়ার করতে পারবো না। এই ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি অনেক বড় একটা ইস্যু থাকে। হ্যাঁ, মানে এটা কি মেনটেন করা হয় এনডিএ সাইনের মাধ্যমে, নাকি আরো কোনো প্রসিডিওর আছে? এনডিএ সাইনের মাধ্যমে। Okay. এখন আমরা আসবো দুর্ঘটনা। দেখা গেছে প্রচুর দুর্ঘটনা ঘটছে, ইভেন ইদানিং আরো মানে ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটছে বিমান। তো আমার সত্যি কথা যেটা হলো, আমার এখন মানে আমার একটা হাইটের একটা ভয় আছে, যে আমি এখন লাস্ট 1 ইয়ার আমি প্লেন জার্নি করি না। আমি ট্রাই করি যে অ্যাটলিস্ট ট্রেন বা বাসে যাওয়ার জন্য, যদি ইভেন সেটা 2-3,000 কিলোমিটার হয় ইউরোপের মধ্যে। তো এই যে প্লেন দুর্ঘটনাগুলো ঘটে, তো দেখা গেছে যে একটা রিপোর্ট যেটা বলে যে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 232
1989-এ একটা দুর্ঘটনা ঘটে, যেটা বলে যে ফ্যান ডিস্ক যেটা আমরা বুঝি যে 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 রোটেশন যেটা হয়, তো এটার একটা ক্যাটাস্ট্রফিক একটা ইয়ের কারণে। তো আরো অন্য অন্য অনেক কারণ আছে। আপনার কাছে আসলে মেজর কি কি ইস্যু আছে যেটার কারণে আসলে প্লেন দুর্ঘটনাগুলো ঘটে? আচ্ছা, রিপোর্ট কি বলে? এটা এটা একটা ভালো ইস্যু আর কি। সো এখানে আসলে আমি এখন পর্যন্ত যতগুলো, কারণ আমি এখানে আসার পরে অ্যারোস্পেস রিলেটেড যত ধরনের স্টাডি এখন পর্যন্ত করেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট গুলোর যে কারণ সেটা হচ্ছে ইন্সপেকশন। সো ইন্সপেকশন প্রপারলি যদি ফ্লাই করার আগে না হয়, সেক্ষেত্রে আপনার পার্টস গুলো যতই হচ্ছে মডার্ন হোক না কেন, সেখানে কিন্তু লাভ নাই আলটিমেটলি। সো এখানে ইন্সপেকশন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়, কোঅর্ডিনেশন, সেগুলো খুব পারফেক্টলি না হলে তখন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। বাট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে এখানে প্রিসিশনটা অনেক বেশি এরা হচ্ছে মেনটেন করে। হ্যাঁ, সো আমি বলবো না যে একেবারেই কেউই হচ্ছে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে না। সো এইখানে হচ্ছে এরা যখন একটা একটা নতুন একটা ম্যাটেরিয়াল প্রোডাক্ট মার্কেটে হচ্ছে ছাড়তেছে, এরা মেক শিওর করে যে এটার মাধ্যমে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। বাট হ্যাঁ, ফ্লাই করার আগে যেহেতু এয়ারক্রাফট এখানে হাজার হাজার পার্ট হচ্ছে কম্বাইন করতে হয়, হ্যাঁ, প্রোডাকশন ফিল্ডে। সো এখানে ইন্সপেকশনের অনেক বড় একটা ইম্পর্টেন্স আছে, কারণ ফ্লাই করার আগে যদি ইন্সপেকশন ঠিকঠাক মতো না হয়, সেই ক্ষেত্রে যে কোনো একটা যান্ত্রিক ত্রুটি হতেই পারে। আচ্ছা, আপনি কি জানেন কিনা আমি জানি না, গত 2-3 মাস আগে চিটাগাং থেকে হয়তো বা একটা ফ্লাইট বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাই করে ঢাকা পর্যন্ত, তো চাকা হয়ে যায়। মানে যদিও শুনতে ফানি, বাট এই যে ব্যাপারগুলো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো কিরকম ভাবে আসলে মেনটেন করে বা আপনার মনে হয়? কারণ এটা তো আসলে মানে ভয়াবহ রকমের একটা ব্যাপার যে প্লেন ফ্লাই করছে বাট চাকা নেই। চাকা আছে হয়তো দুইটা জায়গায় একটা আছে। টু বি অনেস্ট, আপনি যদি আমার অপিনিয়ন চান এই বিষয়ে, আমি বলবো এটা আসলে ন্যাশনাল কোনো ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু। কারণ হচ্ছে আমি জানি না আপনি গত 2003-4 সালের দিকে অথবা তারও পরে লুফতানসার একটা ইনসিডেন্ট জানেন কিনা। সেটা হচ্ছে আমেরিকা থেকে পর্তুগালে যাচ্ছিল, পর্তুগালে যাওয়ার পথে আটলান্টিকের মাঝপথে এসে হচ্ছে সবগুলো ফুয়েল শেষ হয়ে গেছে, নাকি একটা ইঞ্জিন হচ্ছে নষ্ট হয়ে গেছিল। সো সেটা দুইটা ইঞ্জিনের মধ্যে একটা পুরো ড্যামেজ। সো একটা ইঞ্জিনের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে আটলান্টিকের মাঝখানে পর্তুগালের যে অ্যাজোর আইল্যান্ড বা মাদাইরা, অ্যাজোর মনে হয়, অ্যাজোরে হচ্ছে ল্যান্ড করেছিল। সো এখানে পাইলটেরও অনেক বড় একটা ভূমিকা আছে। আমি বলবো না যে চাকা খুলে যাওয়া বা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া বা ফুয়েল শেষ হয়ে যাওয়া এটা শুধুমাত্র আমাদের দেশেই হচ্ছে, এটা সারা ওয়ার্ল্ডেই হচ্ছে। আপনি যদি দেখেন ইভেন বড় বড় এয়ারলাইন্স গুলো কিছুদিন আগেও কানাডাতে হচ্ছে টরন্টো থেকে নিউ ব্রান্সউইক অথবা নোভা স্কশিয়াতে যাওয়ার পথে হচ্ছে চাকা চাকা এবং রানওয়ের কোনো একটা প্রবলেম হয়েছিল, যার জন্য হচ্ছে বাট অল্পের জন্য পাইলটের জন্য সবাই রক্ষা পেয়েছে। সো বাট প্লেন যখন বানানো হয়, স্পেশালি এটা আপনি কানাডাতে আসলে বুঝতে পারবেন, এখানকার আবহাওয়া এত উইন্ডি, বাট এরা এমন ভাবে সব এয়ারক্রাফট গুলো ডিজাইন করে। লেটস সে আমি হচ্ছে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাচ্ছিলাম, এমিরেটস হচ্ছে বেস্ট এয়ারলাইন্স, রাইট? সো এখান থেকে মন্ট্রিয়াল থেকে ফ্লাই করেছি, প্রায় 1 ঘন্টার মাথায় যখন আটলান্টিকের উপরে খুব ব্যাপকভাবে হচ্ছে জার্কিং শুরু করেছে, টার্বুলেন্স যেটা আর কি আমরা বলি। সো টার্বুলেন্স আমার কাছে মনে হচ্ছিল প্লেন এখনই হচ্ছে আটলান্টিকে পড়ে যাবে, বাট জিনিসটা এরকম না। জিনিসটা একটা প্লেনকে যখন ডিজাইন করা হয় অনেক বড় স্কেলে হচ্ছে টার্বুলেন্সের হচ্ছে পরীক্ষা করা হয়, যে খুবই বড় সড়ো ঝাঁকুনি হলেও যাতে পাখার কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা হচ্ছে প্লেনের ক্ষতিগ্রস্ত না হয়। এরা ম্যাটেরিয়াল গুলো ওইভাবেই ডেভেলপ করে, ডিজাইন করে। সো তারপরেও হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়, সেটা যেটা বললাম আর কি, যে ইন্সপেকশন হতে পারে কোনো একটা ম্যাটেরিয়াল হয়তো বা হাজার হাজার পার্টের মধ্যে কোনো একটা পার্ট, সেটা ইন্সপেকশনের ভুলের জন্যই হোক বা যে কারণের জন্যই হোক, সেটা হয়তো বা ঠিক মতো দেখলো না, সেটা হতেই পারে। এটা পার্ট, কারণ শুধু একটা এয়ারক্রাফটের ক্ষেত্রে না, সেটা গাড়ির ক্ষেত্রে হতে পারে আমি যদি বলি। তবে এয়ারক্রাফটটা যেহেতু অনেক বেশি সেন্সিটিভ, অনেক প্যাসেঞ্জার, এই ক্ষেত্রে এদের নজরদারিটা অনেক বেশি থাকে, আপনি বলতে পারেন। একটা ব্যাপার, সরি, ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি দেখলাম, একটা ন্যাশনাল জিওগ্রাফির একটা রিপোর্টে, মানে একটা ডকুমেন্টারি বানাইছে যে বিমান উঠতেছে, সামহাউ যদি দুইটা ইঞ্জিন তো দুইটাই থাকে প্লেনে, তো দুইটাই যদি অকেজো হয়ে যায়, তো তারও তো একটা সলিউশন দরকার আছে। তো সেই ক্ষেত্রে এরা যেটা করতেছে যে একটা প্যারাশুট, মানে মানুষ যেরকম নামে যে ওরা একটা প্যারাশুট উড়াই দিচ্ছে, তো বিমানটা ওই প্যারাশুটের সাহায্যে আস্তে আস্তে নামবে। আপনার কি মনে হয় এটা কি আসলে ইন ফিউচারে ইমপ্লিমেন্টেশন হওয়ার মতো কোনো প্রযুক্তি যেটা আসলে আমরা আশা করতে পারি?
আহ হতেও পারে, আমি আসলে এই ব্যাপারে সত্যি কথা বলতে খুব একটা জানি না, বাট হতে পারে। কারণ টু বি অনেস্ট, আপনি যদি ইঞ্জিনের ভেতরের যতগুলো পার্ট সেগুলোর কথা জানতে চান, বা নর্মাল এরোপ্লেনের সামনের অংশ বা পেছনের অংশ, ককপিট, বিভিন্ন অংশের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে কাজ করে, ঠিক আছে? সো হয়তোবা আপনি যেটা বললেন আর কি, প্যারাশুটের মাধ্যমে প্লেনকে হচ্ছে নিয়ন্ত্রণ করা, সেটা আলাদা কোনো ডিপার্টমেন্ট অথবা কোনো রিসার্চ ইনস্টিটিউট বা কোম্পানি হয়তো কাজ করছে, হতে পারে। এটা অসম্ভবের কিছু নয়, কারণ টেকনোলজি হ্যাঁ খুব দ্রুত আগাচ্ছে। আমি শুধু এটা জানি যে খুবই দ্রুত আগাচ্ছে, এবং এমন এমন প্রযুক্তি সামনে আসবে যেটা কিনা আমরা কল্পনাই করতে মানে এখন পর্যন্ত কল্পনাই করতে পারি না। তো এরা নর্থ আমেরিকা, ইউরোপ, এদের সব থেকে ভালো যে জিনিসটা, যে এরা প্রচুর রিসার্চের পেছনে খরচ করছে। কারণ এরা হচ্ছে ফর দ্য সেক অফ হিউম্যান বিং, তারা চায় যত লেটেস্ট টেকনোলজি আছে যাতে হিউম্যান লাইফটাকে আরো বেশি সিকিউর করা যায়, এনভায়রনমেন্টটাকে আরো বেশি হচ্ছে ভালো রাখা যায়। সো আপনি তো এসডিজি গোলের কথা জানেন, সো সেইগুলো অবশ্যই ফুলফিল করে প্রজেক্টগুলো হচ্ছে করতে হয়। আর একটা জিনিস যেটা চোখে পড়ার মতো, এয়ারপোর্টে গেলে যেটা দেখা যায় যে কিছু শুটারম্যান থাকে যে পাখি মারতেছে এয়ারপোর্টের আশেপাশে। তো যদি ধরেন একটা ইঞ্জিনের দুইটা পাখি ঢুকে যায়, তো সেই ক্ষেত্রে কি হইতে পারে আসলে একটা মানে ল্যান্ডিং এর ক্ষেত্রে বা ওড়ার ক্ষেত্রে? তো এটা কি কোনো বড় ধরনের সমস্যা তৈরি এখানে করে? অনেক ধরনের ফ্যাক্টর আছে। এখানে পাখিটা হুম, কোন অ্যাঙ্গেলে হচ্ছে ইমপ্যাক্ট করতেছে পাখাকে, বা হচ্ছে কোন হুম, ধরনের এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট করতেছে। সো অনেক বিষয় আছে। কারণ আপনি যদি পাখাটা দেখেন, পাখাটা কিন্তু স্ট্রেইট না, ঠিক আছে? হুম, পাখাটা হুম। একটা অ্যাঙ্গেলে থাকে। সো এখানে অনেক ফ্যাক্টর আছে, বাট হ্যাঁ তারপরেও এটা এখন পর্যন্ত রিসার্চের অনেক বড় একটা অংশ আপনি বলতে পারেন যে এরা এটারও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। হোপফুলি কোনো টেকনোলজি সামনে আসবে যেটা বার্ডসের মাধ্যমে কোনোভাবে এফেক্টেড হবে না। আমরা মোটামুটি আমাদের পডকাস্টের শেষের দিকে, তবে তারপরেও আরো অনেক কিছু জানার ছিল, বাট হয়তো বা আমরা সময়ের জন্য অনেক কিছুই জানতে পারবো না। তো চেষ্টা করব যতটুকু জানা যায় সীমিত সময়ের মধ্যে। তো ওভারঅল যদি আমরা এখন যেহেতু শেষের দিকে, আমরা একটু বাংলাদেশকে কানেক্ট করার চেষ্টা করব, বাংলাদেশের বিজ্ঞান গবেষণা এবং পলিসি লেভেলের এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। তো বাংলাদেশে এয়ার ইন্ডাস্ট্রি যেটা, সেইখানে আসলে বাংলাদেশে যারা তরুণ তারা যদি কাজ করতে চায় ইন টার্ম অফ আর&ডি বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তো সেই ক্ষেত্রে আসলে সুযোগটা কিরকম আছে? ধরেন আপনি কানাডাতে এখন কাজ করতেছেন, উন্নত মানের সুযোগ পাচ্ছেন, সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তো সেটা যদি কম্পেয়ার করেন তো বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিরকম? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। সো বাংলাদেশে আমি যতদূর জানি এখন অ্যারোস্পেস রিলেটেড দু একটা মনে হয় বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি অথবা সরকারি হতে পারে, আমি এই বিষয়ে শিওর না। সেইখানে হচ্ছে অনেক ছাত্রই অ্যারোস্পেস ফিল্ডের ইঞ্জিনিয়ারিং নলেজটা গেইন করতে পারে। বাট আপনি যদি নর্মালি কমনলি চিন্তা করেন যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট বা যতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এবং যেসব বিশ্ববিদ্যালয়ে ইভেন সায়েন্স ফ্যাকাল্টি আছে, সেখান থেকেও এরোস্পেস রিলেটেড অনেক ধরনের কাজ করার সুযোগ আছে। কারণ আপনি দিন শেষে মেকানিক্যাল, ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যাল সবগুলো ফিল্ডেই কিন্তু হচ্ছে এরোস্পেস বেসড অ্যাপ্লিকেশন আছে, রাইট? সো যদি ইন্ডাস্ট্রিগুলো আরো বেশি ডেভেলপ হয়, হয়তো বা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনের চান্সটা বাড়বে। বাট ছাত্ররা যদি এখনো চায় বিভিন্ন এয়ারক্রাফট পার্টস বা কম্পোনেন্টের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারে, সেটা খুব ভালোভাবে সুযোগ আছে। কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাটেরিয়াল সায়েন্স বলেন বা মেকানিক্যাল বলেন, অনেক অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো টেস্টের মাধ্যমে আমরা প্রিলিমিনারি যে মানে যেসব কাজ করা যায় একটা প্লেনের পার্টস ডেভেলপমেন্টের জন্য, সেগুলো আমরা করতে পারি। হয়তোবা হ্যাঁ ইন্ডাস্ট্রি বেসড হচ্ছে টেস্ট রিগের ওই পর্যায়ে আমাদের ফ্যাসিলিটিস নাই, বাট হ্যাঁ অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলোতে আমরা ইনিশিয়াল কাজগুলো করতে পারি। বাংলাদেশের যে জিনিসটা মানে একটু বলবো যে ব্যারিয়ারই, যেমন একটা ফিল্ডে যদি একটা স্পেসিফিক মানুষ পড়ে, দেন এটাকে শিফট করা আসলেই বড় ধরনের চ্যালেঞ্জ। যেমন যদি কেউ ইলেকট্রিক্যালে পড়ে, তো সে যদি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসতে চায় বা রোবোটিক্সে পড়তেছে, সে যদি আসতে চায় বা অন্য যে কোনো ফিল্ডে, তো সেটা কিরকম হইতে পারে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি নিজেই তো এসেছি ইন্ডাস্ট্রিয়াল থেকে, এখন হচ্ছে অ্যারোস্পেস। এক্স্যাক্টলি, বাট বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলতেছি, যেটা হলো বাংলাদেশে যদি কাজ করতে চায়, এটা কি কোনো বড় ব্যারিয়ার কিনা? হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশের যারা এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে কাজ করছে তারা কিন্তু নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোর থেকেই গ্রাজুয়েশন করা।
ইভেন আমি পার্সোনালি হচ্ছে এখন পর্যন্ত রুয়েট এবং আহসানুল্লাহর সঙ্গে ইনভলভ ছিলাম দুইটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, এবং দুইটা বিশ্ববিদ্যালয়ে আমি বেশ কয়েকজন গ্রাজুয়েটকে চিনি যারা এয়ারপোর্টে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করছে। সো অবশ্যই সুযোগ আছে, কেউ যদি হচ্ছে অ্যারোস্পেস রিলেটেড ইঞ্জিনিয়ারিং এ কারো আগ্রহ থাকে অবশ্যই এটা নিয়ে কাজ করার সুযোগ আছে এখন পর্যন্ত বাংলাদেশে। আর আপনার যদি কোনো মানে পলিসি লেভেলে কোনো ধরনের রিকমেন্ডেশন বা রিমার্ক থাকে বাংলাদেশের ওভারঅল এভিয়েশন ইন্ডাস্ট্রি R&D, তো এই ব্যাপারগুলোর ব্যাপারে, তো সেটা মানে কিরকম হতে পারে আপনি মনে করেন? আচ্ছা, এখন এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। হ্যাঁ, যেহেতু আমি একাডেমিয়া থেকে এসেছি, সো এখানে ধরেন আমি পার্সোনালি দেখেছি অনেক শিক্ষক এবং অনেক ছাত্র তারা প্র্যাকটিক্যাল বেসড কাজগুলো করতে চায়, এবং তারা চায় যে দেশের ইকোনমি থেকে শুরু করে দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর সব ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে, এবং আমাদের স্টুডেন্টদের ক্যাপাবিলিটি অনেক ভালোভাবে আছে, যেটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমাদের কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা কানাডা, আমেরিকা, ইউরোপে গিয়ে, অস্ট্রেলিয়াতে গিয়ে অনেক ভালো ভালো জবও করছে সেখান থেকে ডিগ্রি নিয়ে। সো এবং বড় বড় কোম্পানিতে ভালো ভালো জায়গাতে আছে। সো আমাদের ফ্যাসিলিটিসটাকে ডেভেলপ করতে হবে, এবং তার জন্য আমাদের পুরো সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে আমাদের একটা হচ্ছে এমন একটা ফাংশনকে ডেভেলপ করতে হবে যার হাত ধরে ইন্ডাস্ট্রি, তারপর ইউনিভার্সিটি এবং থার্ড পার্টি যেগুলো আছে আমরা সবগুলোকে সমন্বয় করতে পারি। আমরা যদি এটা করতে পারি, আমাদের ভার্সিটিগুলোর থেকে যেরকম হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বেসড ইন্ডাস্ট্রি ফোকাসড, এবং আমরা যদি বলতে চাই ইম্প্যাক্টফুল রিসার্চ। হ্যাঁ, সো এখানে আবার একটা বিষয় আছে ইম্প্যাক্টফুল, কারণ আমরা কাজ করছি, আমরা হচ্ছে অনেক বেশি পাবলিশ করছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের একটা বিষয় আছে যে আমাদের ইন্ডাস্ট্রি বেসড, এটার ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনটা কেমন, সো এটা কি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। সো সেই জন্য আমাদের একদম গভর্নমেন্ট লেভেল থেকে পলিসি মেকিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে গভর্নমেন্টের একটা সমঝোতা, সেখান থেকে আবার ইনস্টিটিউটগুলোকে নিয়ে একসঙ্গে এক টেবিলে বসে আমাদের এমনভাবে একটা সিস্টেমকে বিল্ড আপ করতে হবে যাতে আমাদের প্রত্যেকের জন্য সিচুয়েশনটা উইন উইন হয়। ঠিক আছে, সো আমরা যদি এরকম সিস্টেম ডেভেলপ করতে পারি, আমি বলতে পারি যে সেই দিন আর বেশি দূরে নয় যে টপ 100 এর মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে হবে, কারণ রিসার্চ সাইটেশন বাড়বে, সেই ক্ষেত্রে আমাদের ল্যাব ফ্যাসিলিটিসও বাড়বে, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সঙ্গে হচ্ছে কোলাবোরেশনও বাড়বে। অ্যাট দ্য এন্ড আমাদের দেশের ইকোনমির ক্ষেত্রে সেটা অনেক বড় ধরনের একটা কন্ট্রিবিউশন হবে, আমি বলতে পারি। যেহেতু ইম্প্যাক্টের কথাটা বললেন, তো আমার ক্ষেত্রে যেটা আমি মানে গত 2 বছর যাবত দেখতেছি, ইউরোপের পলিসি পুরো একটা ইম্প্যাক্ট রিলেটেড বিজনেস ইনোভেশন, তো ওভারঅল সবকিছুতেই ইম্প্যাক্ট বা এসডিজি গোলটাকে অ্যালাইন করা হয়েছে। তো এইখানে একটা জিনিস যেটা আমরা বাংলাদেশে দেখি, তো এটা মানে যেহেতু আমরা চাচ্ছি বাংলাদেশের ভালো হোক, বাংলাদেশের পলিসি মেকার যারা আছে তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করুক, এবং আমাদের যারা তরুণ গ্রাজুয়েট আছে বা যারা সামনে আসতেছে তারা এগুলাকে সাথে ইনভলভ হয়ে সামনের দিকে নিয়ে যাক বাংলাদেশটাকে। তো সেই ক্ষেত্রে একটা উদাহরণ আমি মাঝে মাঝেই পাই যে যে এরকম অনেকটা যে স্বপ্ন থাকে স্টুডেন্টদের যে আমরা চাকরি করব, তো সবারই চাকরি থাকে, বাট অনেকের ক্ষেত্রে যদি আমি বিজনেস রিলেটেড ফিল্ডটাকে ইন্টিগ্রেট করি এখানে, তো আইবিএ থেকে পরে আমি বিড়ির ফ্যাক্টরিতে চাকরি করি, মানে লেভেলটা মানে আমাদের যে ইম্প্যাক্টফুল জিনিসটা, এই জিনিসটা মানে আমরা, আমার মনে হয় যে একাডেমিয়াতে কানেক্ট করাটা খুবই জরুরি। যে আমি আসলে একটা কাজ করব, স্যালারি তো পাবো যে কোনো কাজ করলেই, বাট এটাকে যদি আমাদের মানুষ, পরিবেশ এবং সমাজ ব্যবস্থাকে ডাইরেক্টলি সাহায্য করে এটাকে ইমপ্রুভ করার জন্য, সেটা মনে হয় আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেকটাই শুভ কামনা বয়ে আনবে। তো আমরা চাই এরকম ইম্প্যাক্টফুল কাজ হোক বাংলাদেশেও, বাংলাদেশের তরুণ যারা আছে তারা এগুলো এগিয়ে যায়। তো তকির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় দেওয়ার জন্য। এই এখন যেহেতু কানাডাতে পুরো মনে হয় আমি একটা জিনিস হচ্ছে অ্যাড করতে পারি আপনার কথার সঙ্গে। জি জি অবশ্যই। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে ইম্প্যাক্টফুল আমাদের জাতীয় স্বার্থে আমাদেরকে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রবলেম থেকে শুরু করে যাবতীয় প্রবলেম, শুধু ইঞ্জিনিয়ারিং সেক্টরে না, আমাদের এই প্রবলেমটাকে ফিগার আউট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং সেটার সঙ্গে ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশনগুলোকে লিঙ্ক করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি যদি দু একটা এক্সাম্পল দিই, নেদারল্যান্ডসের কথা যদি আপনি চিন্তা করেন, ওরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ সারা ওয়ার্ল্ডের বেস্ট। কারণ কি,
ওরা নিজেদের স্বার্থে লোলিং কান্ট্রি, এবং সেখানে হাইড্রোলজির অনেক মানে ভালো কাজ হয়। কারণ হচ্ছে ওরা জানে যে ইন ফিউচারে সি লেভেলের হাইট অনেক বেড়ে যাচ্ছে এবং নেদারল্যান্ডস তাতে অ্যাফেক্টেড হতে পারে। সো ওরা এটাকে এত বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে যাতে সময়ের সঙ্গে সঙ্গে ওদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে না হয়, রাইট? এবং আপনি যদি নর্থ আমেরিকা যেমন মন্ট্রিয়লের কথা চিন্তা করেন, এদের বড় একটা ইকোনমি এরোস্পেস বেসড, এখানে এরোস্পেসের বড় বড় হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো আছে। সো এরাও কিন্তু এদের লোকাল ইকোনমি এবং কান্ট্রি ইকোনমির কথা চিন্তা করে এইগুলোর সঙ্গে ইউনিভার্সিটি এবং হচ্ছে ইন্ডাস্ট্রি সবগুলোকে সমন্বয় করে কাজ করছে। সো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি আশা করি এটা খুব শীঘ্রই হবে, এবং আমাদের সাইড থেকে দেশের যত প্রবলেম আছে সেইগুলোতে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিক্যালি এবং খুবই এফেক্টিভলি সেইগুলোতে হচ্ছে কন্ট্রিবিউট যাতে করতে পারে, সে একটা সিস্টেম আমরা যদি করতে পারি আমাদের জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে। ধন্যবাদ অ্যাড করার জন্য, গুরুত্বপূর্ণ রিমার্ক। তো ওভারঅল আমরা শেষের দিকে, তো আমি হয়তোবা আর কিছু জিনিস অ্যাড করে আমরা শেষ করব। তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা খুবই স্পেসিফিক ভাবে বলবো, তো রিসার্চ যেন হয় মানব কল্যাণে। শুধু সেটাই না, সেটা শুধু যেন পাবলিকেশনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটা সরাসরি যেন একটা প্রোডাক্ট ড্রিভেন বা একটা প্রবলেম সলভিং রিলেটেড কিছু হতে পারে। তো সেটা যেন আমাদের কমিউনিটি বেস হতে পারে, গ্লোবাল হতে পারে, ম্যাটার করে না, বাট সেটা যেন মানব কল্যাণ হয়। তো আমরা যেন আমাদেরকে শুধুমাত্র একটা পাবলিকেশনের মধ্যে সীমাবদ্ধ না রাখি, তাহলে যেটা হবে যে আমাদের যে পরিশ্রম সেটা ওইখানেই থেকে যাবে। তো আমরা চাবো আমাদের তরুণরা এখানে তাদের দেখার যে পরিধি, তাদের দৃষ্টিভঙ্গি, ওভারঅল জিনিসগুলাকে পরিবর্তন নিয়ে আসুক, এবং বাংলাদেশ আগামী বাংলাদেশকে 20 সালে করুক। তো সবকিছু মিলিয়ে আমাদের বায়ু বাংলায় আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করে থাকি। এটা পডকাস্ট আমাদের একটা, তার মধ্যে অন্যতম একটা সিগনেচার প্রোগ্রাম। তো আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, যদি আপনারা যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারেন। আমাদের ভলেন্টিয়ার প্রোগ্রাম আছে, ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, এবং আপনাদের যদি ইভেন খুব সিগনিফিকেন্টলি যে জিনিসটা, আপনাদের যদি কোনো গল্প থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই গল্পটা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দেশবাসীকে জানাতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। তৌকির আহমেদ ভাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ মাসুম ভাইকেও, এবং অনেক ধন্যবাদ যারা গত 1 ঘন্টা ধরে প্রোগ্রামটা শুনেছেন আর কি, ধৈর্য নিয়ে।